আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন ইউনূস সরকারের বারবার প্রতিশ্রুতি দেওয়া নির্বাচনের মাত্র ৩ সপ্তাহ আগে বাংলাদেশ সেনাবাহিনীতে যে ব্যাপক রদবদল হতে যাচ্ছে তাতে মনে হচ্ছে সরকারের রাজনৈতিক কৌশলে নতুন মাত্রা যোগ করা হচ্ছে। মার্কিন নতুন রাষ্ট্রদূত দায়িত্ব নেওয়ার সাথে সাথে এই রদবদলের সময়টির কোনো যোগসূত্র আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলা যায়। এটি আন্তর্জাতিক এবং স্থানীয় রাজনীতির একটি জটিল সমীকরণে প্রতিফলনও কিনা সেটি গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারতীয় সেনাপ্রধান যখন দাবি করেছেন যে তিনি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ রাখছেন, তখন এসব প্রশ্ন ওঠা তো স্বাভাবিক যে এই রদবদলের মাধ্যমে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সঙ্গীহীন করে ফেলা হলো কিনা। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নির্বাচনের আগে সব স্তরের কর্মকর্তাদের যখন নির্দেশ দিচ্ছে নিরপেক্ষ থাকতে, ঠিক সেই দিন তার ঘনিষ্ঠ জেনারেলদের বিদায়ের ফাইল সই হচ্ছে। এর মানে দাঁড়াচ্ছে নিরপেক্ষতার নির্দেশ দেওয়া হচ্ছে ওয়াকারুজ্জামানের মুখে, কিন্তু মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে এমন হাতে যারা নির্দেশের উল্টো ধারায় বিশ্বাসী অথবা ওয়াকারুজ্জামানের বিরোধী পক্ষই বলতে পারেন। এই যে দ্বৈততা ভোটের দিন বড় বিপদ ডেকে আনতে পারে। যদি কোনো কেন্দ্রে সেনা ঢোকার দরকার হয়, তখন কোয়ার্টার মাস্টার জেনারেল পদে থাকা মাইনুর রহমান, যিনি পেশাদার এবং নিরপেক্ষ সুনাম রাখেন বলে বলা হচ্ছে, তাকে হয়তো বলা হবে তুমি থাকো ছাউনিতে, মাঠে যাবে না। আর মাঠে নামবে সেই বাহিনী যারা পাকিস্তানি মডেল সিভিল মিলিটারি রিলেশনের কথা শুনে অভ্যস্ত। প্রথমত সময়টা দেখুন, এই সময়টা নিজে একটা বার্তা বহন করছে। নির্বাচন ঘনিয়ে আসতেই সিজিএস এবং এনডিসি কমান্ড্যান্ট পর্যায়ের দুজন লেফটেন্যান্ট জেনারেলকে অবসরকালীন ছুটিতে পাঠানোর কথাটি সামনে এসেছে, যারা বর্তমান সেনাপ্রধানের বা ওয়াকারুজ্জামানের ঘনিষ্ঠ বলে পরিচিত। এ ধরনের পদক্ষেপ সাধারণত দুইটি সংকেত দেয়: এক, বিকল্প ক্ষমতা কেন্দ্রের আশঙ্কা দূর করা; দুই, সেনাবাহিনীর কার্যকরী শৃঙ্খলাকে একটি নির্দিষ্ট চ্যানেলে নিয়ে আসা, একক বার্তা নির্দেশ করা। নির্বাচনী নিরাপত্তায় সেনাবাহিনীকে যেভাবেই ব্যবহার করা হোক, পোলিং সেন্টারের ভেতরে বা বাইরে চেইন অফ কমান্ডের বিভ্রান্তি বা দ্বৈত রেসপন্স চেইন রোধ করা বর্তমান রাজনৈতিক মুহূর্তে যে কারো অগ্রাধিকার হবে। ফলে সিজিএস এর মতো অপারেশনাল মস্তিষ্কের পদে রদবদল, পিএসওর মতো আন্তঃবাহিনী সমন্বয় এবং কৌশলগত ক্রয় সংক্রান্ত প্রভাবশালী পজিশনে নতুন মুখ আনা, আর কিউএমজির চেয়ার বদল, সব মিলিয়ে এটি কেবল রুটিন বদলি নয়, নিশ্চিতভাবেই নয়, বরং অপারেশনাল লিভারগুলোর পুনর্বিন্যাস। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে অবসরকালীন ছুটিতে পাঠানো হচ্ছে। উল্লেখ্য, দুজনেই 5 আগস্টের পর পদোন্নতি পেয়েছিলেন। এই সিদ্ধান্ত স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে ক্ষমতাসীন সরকার সেনাবাহিনীর কমান্ড স্ট্রাকচার নিয়ে নতুন করে ভাবছে এবং নিরাপত্তা উপদেষ্টা রজার খলিল এখানে বড় ধরনের ভূমিকা পালন করছে। লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে নতুন চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তার পাকিস্তান সেনাবাহিনীর সাথে নিবিড় যোগাযোগ এবং 5 আগস্টের পর পাকিস্তানি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক এবং তার পাকিস্তানে যাওয়া, তাদের পাকিস্তান থেকে বাংলাদেশে আসা, এসবের জন্য তিনি খুব আলোচিত। এমন একজনকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার অর্থ হলো বাংলাদেশের নিরাপত্তা নীতিতে নতুন মাত্রা যোগ করা। আরও উদ্বেগজনক হলো লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগের পরিকল্পনা। তিনি কট্টর জামাতপন্থী হিসাবে এবং উগ্রবাদী হিসাবে বাহিনীতে পরিচিত এবং পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বস্তরেও তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, যেমনটি রয়েছেন কামরুলের। এই নিয়োগ বাংলাদেশের ধর্মনিরপেক্ষ চরিত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক। মজার ব্যাপার হলো, ঠিক এই সময়েই ঢাকায় মার্কিন সেনাবাহিনীর দুটি দল অবস্থান করছে। একটি দল ঢাকা ত্যাগ করবে শিগগিরই বা করেছে ইতিমধ্যেই, আর অপর দলটি টাইগার লাইটনিং এক্সারসাইজ 2026-এর
প্রাথমিক পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই সামরিক কূটনীতি এবং সেনাবাহিনীর রদবদলের সমসাময়িকতা নিছক কাকতালীয় নয়, এগুলো সব সম্পর্কিত। জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহর বক্তব্য আরো স্পষ্ট করে দেয় যে রাজনৈতিক খেলাটি আসলে কতটা গভীরে। তিনি সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার কথা বলেছেন। এই বক্তব্য প্রমাণ করে যে জামায়াত নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে চায় এবং সেনাবাহিনীর ভূমিকা সীমিত করতে আগ্রহী। সেনাপ্রধান ইতোমধ্যে নির্বাচন বিষয়ে সেনা সদস্যদের নির্দেশনা দিয়েছেন, কিন্তু জামায়াতের এই অবস্থান সেনাবাহিনী এবং রাজনৈতিক শক্তির মধ্যে একটি দ্বন্দ্বের ইঙ্গিত দিচ্ছে। এই পরিস্থিতিতে সেনাবাহিনীর রদবদল নির্বাচনী কৌশলের একটি অংশ হয়ে উঠেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনী নিয়ে যে চূড়ান্ত খেলা খেলছে তার উদ্দেশ্য স্পষ্ট। নির্বাচনের আগে নিজেদের অনুকূল সেনাবাহিনীর কমান্ড স্ট্রাকচার পরিবর্তন করে একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা। পাকিস্তানপন্থী এবং জামায়াত ঘেঁষা কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে বসানোর মাধ্যমে তারা ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে। এই রদবদল শুধু সেনাবাহিনীর অভ্যন্তরীণ ব্যাপার নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনার সাথেও জড়িত। যে দেশের জন্ম হয়েছিল ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্রের আদর্শে, সেই দেশের সেনাবাহিনীতে মৌলবাদী এবং পাকিস্তানপন্থী কর্মকর্তাদের প্রভাব বৃদ্ধি পাওয়া একটি বিপজ্জনক সংকেত। নির্বাচনের মাত্র 3 সপ্তাহ আগে এই খেলা বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অশুভ ইঙ্গিত। চিফ অব জেনারেল স্টাফ হতে যাওয়া এস.এম. কামরুল হাসানের পাকিস্তানি সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের ছবি অনেকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরেছে, যেখানে তিনি নিজেকে পুরনো বন্ধু হিসাবে পরিচয় দেন। একইভাবে সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হতে যাওয়া ফয়জুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ তিনি জামায়াতের রাজনৈতিক আদর্শের ক্যারিয়ার সেনা অফিসার, যিনি 13 হেফাজত আন্দোলনের সময় সেনা ছাউনির ভেতর বিশেষ ধর্মীয় আলোচনা আয়োজন করে সমালোচনায় আসেন বা আলোচনায় আসেন। তাকে পিএসও বানিয়ে সামরিক সচিবালয়ের নিয়ন্ত্রণ দেওয়া মানে সেনাবাহিনীর প্রশাসনিক ফাইল থেকে শুরু করে অস্ত্র ক্রয় বিক্রয়ের চাবি এখন পুরোপুরি একটি পাকিস্তানি অনুকূল এবং জামায়াত সমর্থক জোটের হাতে চলে যাওয়া। এই রদবদলের সময়টা বেছে নেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে। এই উপস্থিতি শুধু যৌথ মহড়ার প্রস্তুতি নয়, এটি একটি সিগন্যাল। যুক্তরাষ্ট্র জানতে চায় বাংলাদেশের সেনাবাহিনীর ভেতর কোন পক্ষ কতটা শক্তিশালী। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার যখন বলছে নির্বাচন সুষ্ঠু হবে, তখন সেনাবাহিনীর ভেতরে এই পাকিস্তানি অনুকূল জেনারেলদের বড় পদে বসিয়ে দিলে ভোটের দিন সেনা মোতায়েনের রূপরেখা কার হাতে থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। জামায়াতের নায়েবে আমির ডক্টর তাহের যে কথা বলেইছেন ইতিমধ্যে যে সেনাবাহিনীকে ঢুকতে দেওয়া হবে না। যদি ধরুন কামরুল হাসানের কথা আমরা ধরি, কামরুল হাসান যদি সিজিএস হন, তিনি সরাসরি যুক্তরাষ্ট্র, চীন এবং তুরস্কের সঙ্গে অস্ত্র চুক্তি সমন্বয় করবেন। কিন্তু পাকিস্তানের সঙ্গে তার ঘনিষ্ঠতার কারণে একটি সম্ভাবনা তৈরি হয়েছে যে বাংলাদেশ হয়তো আবারও পাকিস্তানের কাছ থেকে MB2 ট্যাঙ্ক বা LOL এর মতো পুরনো প্ল্যাটফর্ম কিনতে যাচ্ছে, যাতে করে পাকিস্তানের সামরিক শিল্প বাঁচে এবং বাংলাদেশের সামরিক বাহিনীর লজিস্টিক পুরোপুরি পাক অনুকূল একটি সিন্ডিকেটের হাতে চলে যায়। ফয়জুর রহমান পিএসও হলে এই সিন্ডিকেটের নিয়ন্ত্রণ আরো শক্ত হবে, কারণ তিনি সরাসরি বাজেট পরিকল্পনা এবং ক্রয় বিক্রয়ের ফাইল সই করবেন। মানে সেনাবাহিনীর ভেতরে এই যে পাকিস্তানি অনুকূল জেনারেলদের বসিয়ে দেওয়া, ভোটের পরেও একটা ফ্যালব্যাক তৈরি করা, যাতে ভোটের পরে যদি কোনো সরকার আসে তারাও এদের নিয়ন্ত্রণে থাকে। যদি নির্বাচনের ফল কোনো পক্ষ মানতে না চায়, তখন এই জেনারেলরা সামরিক ছাউনি থেকে বার্তা দিতে পারবেন, আমরা আছি, আমাদের ভয় করো। এই বার্তা শুধু রাজনৈতিক দলগুলোর জন্য নয়, যুক্তরাষ্ট্র এবং ভারতের জন্য একটি সতর্ক বার্তা। বাংলাদেশে এখনো পাকিস্তান অনুকূল একটি সামরিক শক্তি জীবিত আছে, তাদের উপেক্ষা করা যাবে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে তাদের সামরিক অ্যাটাশেকে বলেছেন যে কোনো পাকিস্তানি কানেকশনের দিকে নজর রাখতে। চীনও দেখছে যে বাংলাদেশ সেনাবাহিনী যদি আবারও পাকিস্তানি হার্ডওয়্যারের উপর নির্ভর করে, তাহলে বেইজিং, ইসলামাবাদ, ঢাকা একটি নতুন সামরিক ত্রিভুজ তৈরি হতে পারে, যেখানে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের নিরাপত্তা দেবে পাকিস্তান প্রশিক্ষিত বাংলাদেশি জেনারেলরা। যুক্তরাষ্ট্র চায় না এই ত্রিভুজ গড়ে উঠুক, তাই তারা ঢাকায় সেনাদল রেখেছে, যাতে ভোটের দিন যদি কিছু ঘটে তখন দ্রুত এয়ার লিফট বা এভাকুয়েশনের পরিকল্পনা করা যায়। আর নির্বাচনের আগে সেনাবাহিনীর ভেতরে এরকম একটি নীরব অভ্যুত্থান ঘটে যাওয়াটা একটা ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে। কেউ ট্যাঙ্ক রাস্তায় নামায়নি, কেউ গার্ড অফ অনার দেয়নি, কেবল ফাইল সই হয়েছে, ছুটির আদেশ বেরিয়েছে। কিন্তু এই কাগজের খেলা নির্ধারণ করছে ভোটের দিন কার বন্দুক
কোন দিকে তাক করা থাকবে, কার হেলিকপ্টার কোন ছাউনি থেকে উঠবে, আর কার হাতে থাকবে সেই চাবি যা খুলবে ব্যালট বাক্সের পেছনের দরজা। ডক্টর ইউনূস বলছে নির্বাচন হবে, জামায়াত বলছে সেনাবাহিনী কেন্দ্রে ঢুকবে না, আর নতুন জেনারেলরা চুপচাপ বসে আছেন। তারা জানেন খেলার শেষ বাঁশি তারাই বাজাবেন। খেলা জমছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মন্ত্রীর বাড়ি থেকে, মানে হেয়ার রোডে পাশাপাশি থাকতেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর আসিফ নজরুল, এই নাসিরউদ্দিন পাটোয়ারি দেয়াল টপকে আসিফ নজরুলের বাড়ি গিয়ে আসিফ নজরুলের পালা ছাগল রাতের বেলা চুরি করে এনে জবাই করে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাড়িতে বসে খেয়ে ফেলেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা রিফাত রশিদের সঙ্গে মিলে। সে খবরও কয়েক মাস পরে সংবাদ মাধ্যমে বেরিয়ে এসেছিল, কিন্তু আসিফ নজরুল টু শব্দটি করতে পারেননি, কারণ যে ছাত্ররা তাকে মাথায় উঠিয়ে উপদেষ্টা বানালো সে ছাত্ররা তাকে খুঁচিয়ে খুঁচিয়ে এভাবে অপমান করতে পারে সেটা আসিফ নজরুল সম্ভবত এখনো মেনে নিতে চাইছেন না। অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের পক্ষে যে সহজে ক্ষমতা ছাড়া সম্ভব নয়, এবং বিশেষভাবে এই সরকারের উপদেষ্টাদের একটা বিরাট অংশের পক্ষে কখনোই আর তাদের আগের জীবনে ফিরে যাওয়া সম্ভব নয়, সেই কথাটা মাথায় রেখে বারবার আমি এই সন্দেহ প্রকাশ করি যে সত্যিই কি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, এই সরকার সত্যি একটা নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে চলে যাবে, নাকি যে সরকার আসবে তাকে ডক্টর ইউনূসকে যেমন রাষ্ট্রপতি করতে হবে, আসিফ নজরুল সহ উপদেষ্টাদের একটা বিরাট অংশকে নানা পদে রেখে দিতে হবে শুধুমাত্র তাদের নিরাপত্তাটুকু নিশ্চিত করার জন্য। এই যে সন্দেহটা আপনার আমার মনে, সেটা যে কত সত্যি সেটা আরেক দফা আসিফ নজরুল স্যার প্রমাণ করেছেন গাইবান্ধায় গিয়ে। রীতিমতো একটা সরকারি সভা, সরকারি পরিচালনায় ব্যবস্থাপনায় ইনডোরে, মানে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে একটা সভা যেখানে জেলা প্রশাসক পর্যন্ত উপস্থিত ছিলেন, যথাযথ নিরাপত্তার ব্যবস্থা মন্ত্রী আসিফ নজরুলের জন্য করা ছিল, সেখানে আসিফ নজরুল যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন তিনি হাদির বিচার বিষয়ে, ওসমান হাদির বিচার বিষয়ে মন্তব্য করা মাত্র সেখানে এমন হট্টগোলের ঘটনা ঘটে এবং তাকে ভুয়া ভুয়া স্লোগানে এমনভাবে একরকমের মানে বিব্রত করে ফেলা হয় যে আসিফ নজরুল মান সম্মানটা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের সহায়তায় কোনো মতে ওই ইনডোর স্টেডিয়াম ছেড়ে গিয়ে প্রাণ, সম্মান, জীবন এবং সবচেয়ে বড় কথা তার ইমেজ রক্ষা করেছেন। এখন আসিফ নজরুল যেই ইমেজটা সবসময় তুলে ধরতে চান যে তিনি তরুণদের মধ্যে জনপ্রিয়, তিনি নাগরিকদের মধ্যে জনপ্রিয়, তিনি একজন জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব, তাকে সকলে চেনে মান্যগণ্য করে, যেই যোগ্যতার বলে তিনি 5ই আগস্টের আগেই সেনাপ্রধানের সঙ্গে ছাত্ররা শেখ হাসিনাকে ফেলে দিলে কিভাবে তিনি সরকার গঠন করবেন আর তিনি প্রধান উপদেষ্টা হবেন নাকি ডক্টর ইউনূস হবে, এসব নিয়ে যে এক রকমের দর কষাকষি করতে পারছিলেন, তার সেই ইমেজ আসলে একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। এখন আসিফ নজরুলের পক্ষে ওই যে তিনি কথায় কথায় বলেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যাব, তা তো অসম্ভব বটেই, জনসমক্ষে কোথাও গিয়ে দাঁড়ানো সম্ভবত অসম্ভব হয়ে পড়েছে। দেখেন গাইবান্ধায় যে ঘটনাটা ঘটলো, সরকার তো সর্বত্র হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, হ্যাঁ ভোট হলে নাকি আর জীবনে কোনোদিন ফ্যাসিবাদীরা বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না, তো তারা গণতন্ত্রের এত বড় রক্ষক, এত বড় প্রবর্তক, তো সেই প্রবর্তক হিসেবে আসিফ নজরুল গেছেন গাইবান্ধায়, সেখানে গিয়ে তিনি হ্যাঁ ভোট কার্যক্রম উদ্বোধন ও ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক মত বিনিময় সভায় যোগ দিয়েছেন। মানে ভাবেন কি পরিমাণে একটা সরকারি কার্যক্রমে একজন মন্ত্রী গেছেন, একটা রুটিন কার্যক্রম একেবারে ব্যাপক সরকারি ব্যবস্থাপনায়, সেইখানে প্রধান অতিথির বক্তব্য চলাকালে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কি অদ্ভুত! ফ্যাসিবাদের দোসরদের জন্য উপদেষ্টারা গিয়ে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না তা কিন্তু না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ওই মত বিনিময় সভা
সভায় ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করে। সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন আসিফ নজরুল। সেখানে বক্তব্যের এক পর্যায়ে তিনি শহীদ হাদির হত্যাকারীদের বিচার প্রসঙ্গে বলেন যে হাদি হত্যার বিচারের দাবিতে যে কণ্ঠ উচ্চারিত হয়েছে তা জাগ্রত রাখতে হবে। কারণ আসিফ নজরুল স্যার তো হাদির মৃত্যুর পর যে এক ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিরাট আন্দোলন বাংলাদেশে দানা বেঁধে উঠলো, যার জেরে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ভাঙা হলো, যেই আন্দোলনের নেতৃত্ব দিতে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এগিয়ে এলেন, যে আন্দোলনের ফলশ্রুতিতে হাসনাত আবদুল্লাহ বললেন যে তারা সেভেন সিস্টারকে ভারতের মূল ভূখণ্ড থেকে একদম আলাদা করে ফেলবেন। তো সেই আন্দোলনের পর আসিফ নজরুল স্যারও তো ভীষণভাবে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে তার পার্সোনাটা, সেটাকে একরকমের চাঙা করতে উদ্গ্রীব হয়ে উঠেছেন, এবং এমনই উদ্গ্রীব হয়ে উঠেছেন যে এখন ক্রীড়া উপদেষ্টা হিসাবে ফেসবুকে এক বেফাস স্ট্যাটাস দিয়ে ফেলে যে গোলামির দিন শেষ, বাংলাদেশ ক্রিকেট দল কিছুতেই ভারতে বিশ্বকাপ খেলবে না। এ ঘোষণা কোনো ক্রিকেট বোর্ডের সঙ্গে আলাপ আলোচনা না করে, ক্রিকেট বিশেষজ্ঞ, ক্রিকেটার কারোর সাথে আলাপ না করে, যে এরকম পরিস্থিতিতে আসলে আর বিশ্বকাপ খেলা যায় কিনা, এরকম কোনো কিছু না জেনে তিনি একাই এরকম একটা স্ট্যাটাস দিয়ে দিলেন গোলামির দিন শেষ লিখে। কাজে তিনি ভেবেছেন এখন তার ব্যক্তিত্ব এমন এক সুউচ্চ পর্যায়ে পৌঁছেছে, বাংলাদেশ টিমকে ক্রিকেটেও ভারতে খেলতে যেতে না দিয়ে যে তরুণেরা তাকে এক রকমের হিরো, তারকা মনে করবে। ঠিক যেমন তারকা তারা তাকে মনে করতো যখন তিনি 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করেন, এসব আজগুবি তত্ত্ব তরুণদের সামনে উপস্থিত করে তরুণদের খেপিয়ে তুলেছিলেন। আর 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে রাজপথে তরুণদের সম্মান, ভালোবাসা পেয়ে সেনাপ্রধানের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন। কাজেই আসিফ নজরুল এখন গিয়ে গাইবান্ধায় মাত্র বক্তৃতায় বলা শুরু করেছেন যে হাদি হত্যার বিচারের দাবিতে যে কণ্ঠ উচ্চারিত হয়েছে তা জাগ্রত রাখতে হবে। আপনারা তো জানেন যে যেই চার্জশিট দিয়েছে পুলিশ, সেটাকে প্রত্যাখ্যান করেছে হাদির রাজনৈতিক সহকর্মীরা। ইনকিলাব মঞ্চ থেকে তারা পুনঃ তদন্তের দাবি করেছে। এখন আসিফ নজরুল বলছেন ত্রুটিপূর্ণ চার্জশিটের বিষয়ে আদালত তার কাজ করছেন, আমরা মন্ত্রণালয় দ্রুত বিচার কাজ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। এখন পর্যন্ত একজনও গ্রেফতার হয় নাই, যারা যে গুলি করেছে বা যে মোটরসাইকেল চালিয়েছে, দুজন মূল অভিযুক্তের কেউ কিন্তু গ্রেফতার হয় নাই, কিন্তু উনারা নাকি দ্রুত এটা নিষ্পন্ন করতে কাজ করছেন। এটা বলা মাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রশ্ন তোলেন এই বিচার কাজ নিয়ে, এবং তখন আসিফ নজরুল বলেন, তিনি তো ভাবেন তিনি সবাইকে বুঝ দিয়ে দিতে পারবেন, তিনি তখন বলেন চার্জশিট যদি গৃহীত না হয় তাহলে আপনার কথার পেছনে যুক্তি থাকতে হবে, আর আমাদের মেয়াদ শেষ হলে বিচার হবে না, এমন আত্মবিশ্বাসহীনতা কেন? উনি উল্টা বোঝাচ্ছেন যে আমাদের মেয়াদ শেষ হলেও বিচার হবে, আপনারা শুধু কণ্ঠ চালু রাখুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এরপর দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে। আইন উপদেষ্টা কি করেন, আসিফ নজরুল কি করেন? ভুয়া 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 স্লোগান দিয়ে আসিফ নজরুলকে মিলনায়তন থেকে বাইরে পাঠিয়ে তবে তাদের স্লোগান বন্ধ করেন। শুনে আসি কি অবস্থায় পড়েছিলেন আসিফ নজরুল। এইভাবে তো কথা বলা যাবে না। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ যে ক্ষমতায় আসার আগে আসিফ নজরুল বলেছিলেন রাষ্ট্র ক্ষমতায় গেলে জান প্রাণ দিয়ে ন্যায় বিচারের জন্য কাজ করব, কিন্তু দায়িত্ব পাওয়ার পর সাগর রুনি হত্যা, সাম্য, হাদি হত্যা সহ বহু মামলার বিচার এখনো ঝুলে আছে। আমরা তাই প্রশ্ন করেছি আপনি কি করেছেন, কিন্তু তিনি কোনো স্পষ্ট উত্তর দিতে পারেননি। তিনি একজন অযোগ্য উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী বলা হচ্ছে, কিন্তু তারপরে দেখা গেল মিলনায়তনের বাইরে লোকজন জড়ো হয়ে আসিফ নজরুল পালাইছে, আসিফ নজরুল পালাইছে এই কথা বলে রীতিমতো এক রকমের ক্ষোভ আর আনন্দের মিশ্রণে এক উৎসব শুরু করেছেন। দেখেন আসিফ নজরুল
মানে যত বড় বড় কথা বলে সংবাদপত্রের শিরোনাম হন, হয় তিনি ফেসবুক স্ট্যাটাস দেন ঘরের নিরিবিলিতে বসে, নিরাপদ জায়গায় বসে খালেদা জিয়াকে কত ভালোবাসেন সে প্রসঙ্গে এখন লেখেন যাতে বিএনপি ক্ষমতায় এলেও মন্ত্রিত্ব পান, কিংবা গোলামির দিন শেষ লিখে দেন যাতে বিএনপির পরিবর্তে ভারতীয় আধিপত্যের আরো বিরোধী শক্তি ক্ষমতায় এলেও তাকে বিবেচনা করেন। এসব কারণে তিনি ফেসবুকে অনেক সক্রিয়ভাবে লেখেন। তিনি খুবই অল্প মানে জনগণের উপস্থিতিতে, জনগণ নয় মানে অল্প সুধীজনের উপস্থিতিতে বিভিন্ন সেমিনারে এমন সব মানে বাইট ছাড়েন সাংবাদিকদের জন্য যে সেটাও শিরোনাম হয়। যেমন কদিন আগে বলেছেন সবাই শুধু আমাকে নিয়ে স্টোরি করে, কারণ হচ্ছে গিয়ে আমাকে নিয়ে কথা বললেই অনেক বেশি ভিউ হয়, মনিটাইজ হয়। মানে তিনি খুব অভিমানী, তিনি বলেছেন তিনি সবচেয়ে বেশি সাইবার বুলিং এর শিকার হন। কিন্তু আসিফ নজরুল যে কোনোভাবেই কোথাও দাঁড়াতে পারবেন না তার প্রমাণ তিনি শুধু সাইবার বুলিং হন তার নয়, তাকে ব্যক্তি হিসেবে একরকমের ভুয়া মনে করার প্রবণতা আমরা দেখতে পাই সেই জুলাই মাসেও, যখন মাইলস্টোন স্কুলে সেই ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। মানে একটা বিমান ভূপাতিত হয় ছেলে মেয়েদের স্কুলটার ওপরে এবং অসংখ্য শিশু সেখানে নিহত হন। মানে রীতিমতো বিক্ষোভ ছড়িয়ে পড়ে যে নিহতের সংখ্যা, আহতের সংখ্যা সরকার কেন প্রকাশ করছে না। আসিফ নজরুল তখন ভাবেন তিনি সকলের প্রিয় মুখ, পরিচিত মুখ, জনপ্রিয় উপদেষ্টা। তিনি ওরকম একটা শোক আর ক্ষোভের মধ্যে শিক্ষা উপদেষ্টা আর প্রেস সচিবকে নিয়ে মাইলস্টোন স্কুলে গিয়েছিলেন ক্ষোভ প্রশমন করতে। এবং আসিফ নজরুল ওখানে গিয়ে আমি একজন অভিভাবক হিসেবে এসেছি, আপনাদের শোকই আমার শোক, এসব কথা বলে বুঝ দেওয়ার চেষ্টা করলে তখন আসিফ নজরুলের বক্তব্য শেষ হওয়ার পরপরই শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন এবং শিক্ষার্থীরা সভাকক্ষ লক্ষ্য করে, মানে আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, প্রেস সচিব মিলে তখন গিয়ে যে সভাকক্ষে গিয়ে লুকান, অবরুদ্ধ হন। এরপরে 9 ঘন্টা রীতিমতো সেনাবাহিনী, পুলিশ ফোর্স পাঠান, মানে বাহিনীর পর বাহিনী পাঠিয়ে ফোর্সের পর ফোর্স রিইনফোর্স করে তাদেরকে 9 ঘন্টা পরে উদ্ধার করতে হয়েছিল। ওই সভাকক্ষে গিয়ে লুকালেও আসিফ নজরুল তখন কিন্তু শিক্ষার্থীরা সভাকক্ষ লক্ষ্য করে পানির বোতল, ইট, পাথর এসব ছুঁড়ে মারতে থাকেন এবং এরপর আন্দোলনকারী শিক্ষার্থীদের একটা অংশ ঘন্টার পর ঘন্টা ধরে স্কুল মাঠে বিক্ষোভ প্রদর্শন করেছেন, স্লোগান দিয়েছিলেন এই আসিফ নজরুলের বিরুদ্ধে। তো এই আসিফ নজরুলের পক্ষে সত্যি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে চলে যাওয়া সম্ভব? দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসিফ নজরুলের একই আইন বিভাগের শিক্ষক, তিনি আইন উপদেষ্টা, আইন বিভাগের শিক্ষককে মবের শিকার করে তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডক্টর কামাল হোসেন আর অ্যাডভোকেট জেদাই খান পান্নার আয়োজনে 71 মঞ্চের আয়োজনে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গিয়েছিলেন। সেখানে মব দিয়ে তাদের অপমান করে তারপর পুলিশে ধরে নিয়ে মাসের পর মাস জেল খাটানো হয়েছে ভুয়া মামলায়, এবং ডক্টর আসিফ নজরুল টু শব্দটি উচ্চারণ করেননি। তাহলে আপনি মনে করেন এই আসিফ নজরুল সত্যি নীরবে আরামে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে পারবেন? কারণ তাকে তো এই যে যারা ক্ষমতায় বসিয়েছে, এই নাসিরউদ্দিন পাটোয়ারি মানে জাতীয় নাগরিক পার্টির নেতা, 24 জুলাই আগস্ট আন্দোলনের শীর্ষ নেতাদের একজন, তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন যে আসিফ নজরুল তখন প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। এই নাসিরউদ্দিন পাটোয়ারি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মন্ত্রীর বাড়ি থেকে, মানে হেয়ার রোডে পাশাপাশি থাকতেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া আর আসিফ নজরুল। এই নাসিরউদ্দিন পাটোয়ারি দেয়াল টপকে আসিফ নজরুলের বাড়ি গিয়ে আসিফ নজরুলের পালা ছাগল রাতের বেলা চুরি করে এনে জবাই করে আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার বাড়িতে বসে খেয়ে ফেলেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা রিফাত রশিদের সঙ্গে মিলে। সে খবরও কয়েক মাস পরে সংবাদ মাধ্যমে বেরিয়ে এসেছিল, কিন্তু আসিফ নজরুল টু শব্দটি করতে পারেননি, কারণ যে ছাত্ররা তাকে মাথায় উঠিয়ে উপদেষ্টা বানালো, সে ছাত্ররা তাকে খুঁচিয়ে খুঁচিয়ে এভাবে অপমান করতে পারে, সেটা আসিফ নজরুল সম্ভবত এখনো মেনে নিতে চাইছেন না। এই আসিফ নজরুল বিএনপির নির্দেশনায় কাজ করেন, সে কথা এমনকি আসিফ নজরুলের আরেক প্রিয় ছাত্র আক্তার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা, জুলাই আগস্ট আন্দোলনের নেতা, এনসিপির বড় নেতা, তিনিও রীতিমতো বিবৃতি দিয়ে বলেছিলেন যে তিনি বিএনপির পক্ষে কাজ করেন। আর বিএনপি যারা কিনা এক সময় তাদের সুখ সুবিধা ভোগ করেছেন আর পরে সরকারে গিয়ে
পাল্টে গিয়ে বিএনপির সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়েছেন তাদের একজন বলে চিহ্নিত করেন এই আসিফ নজরুলকে। কাজেই আসিফ নজরুলের মতো ভয়াবহ বিপদে উপদেষ্টাদের আরো অনেকে আছেন, কারণ যারা আর কখনোই তাদের পুরনো জীবনে ফিরে যেতে পারবেন না। আসিফ নজরুলদের ক্ষমতায় বসানো নাহিদ ইসলাম এনসিপির নেতা, তিনি সে কারণেই কয়েক মাস আগে সংবাদ মাধ্যমে যেচে পড়ে গিয়ে এই সাক্ষাৎকার দিয়ে এসেছিলেন যে উপদেষ্টাদের প্রত্যেকেই সেফ এক্সিটের ব্যবস্থা করে রেখেছেন। আসিফ নজরুলও নিশ্চয়ই রেখেছেন। তিনি এবং তার মতো তার উপদেষ্টা পরিষদের অনেক সহকর্মী জানেন যে এই মন্ত্রিত্ব বা বিশেষ সহকারী পদ এগুলো যদি স্থায়ী না হয় তাহলে নিশ্চিতভাবেই ভুয়া ভুয়া স্লোগানে কোথাও দাঁড়ানোর জায়গাই হবে না।